আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না। তো আমি একটু বিনীতভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা, কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে, অনেকে করতেন দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কি এখন দেশে আছে? এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরেকটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারের কোনো কাজের সমালোচনা করি, তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। থার্ড জিনিস হচ্ছে, আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি। তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না, এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে। আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই। ফলে আমার জন্য তো এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, আমার সবসময় মাথায় রাখতে হয় অনেক কিছু। আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার স্বার্থে, আমি সেটা প্রকাশ করতে পারি না। এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়। এটা খুব বেশি এনজয় করি সেটা না, আমার চরিত্রের সাথে এটা যায় না। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, বলতে পারি না। আর উপভোগ যদি বলেন, মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিস না। আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ উপভোগ করতেন। আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল, পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা। আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম, আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম। আমাকে অনেকে অনেক ভয় দেখাতো, তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম, মনে হতো যা হওয়ার হবে। তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে, আমি অনেক সময় স্ট্যাটাস দিতে আপনারা দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি। এখন আমাকে অনেক কিছু বিবেচনা করে চলতে হয়, আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি। এবং খালেদ, সবচেয়ে অসহনীয় যেটা, এমনও হয় যে ধরেন আমি হয়তো 4-5 ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ করছি, বা 3 ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি। আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না। তবে একটা আনন্দই শুধু আছে, যখন কিছু করতে পারি, একটা মানুষেরও যদি উপকার করতে পারি, একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি, তখন ভালো লাগে। এই আনন্দর সাথে কোনো কিছু তুলনা হয় না। এখন দায়িত্ববোধটা অনেক বেশি, স্বাধীনতা কম, উপভোগ কম। প্রফেসর আসিফ নজরুলের কথা এইবার আবার একটু দর্শকদের বলি যে আমি প্রফেসর আসিফ নজরুলকে 2-3 দিন 4-5 দিন মানে বিশেষ করে গত 4-5 দিন ধরে অনেক চেষ্টা করেছিলাম যে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য। তিনি তার ব্যস্ততার জন্য সময় দিতে পারছিলেন না। পরে যখন তিনি রাজি হলেন, আমি কিন্তু তাকে বলেছি যে আমার হয়তো কিছু প্রশ্ন হবে যেটা নট সো নাইস। আসিফ ভাই আমাকে বলেছেন যে আমি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ভাবে করতে পারি, এমনকি তিনি আমাকে বলেছেন যে আমি চাইলে এটাও লিখতে পারি যাতে দর্শকরা এটাতে অংশগ্রহণ করতে পারে, যে অপ্রীতিকর প্রশ্ন তাকে করা যাবে। আসিফ ভাই, সেই জন্য আপনাকে আলাদা করে আবারও ধন্যবাদ দেই। তো সবচেয়ে অপ্রীতিকর প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3000 টন ইলিশ রপ্তানি করছে, এর কারণ যদি আমাদের বলেন। আরেকটা বিষয় বলে রাখি, প্রফেসর আসিফ নজরুল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে জি, আপনারা 3000 টন ইলিশ রপ্তানি করছেন, এটি কেন? জি। আমি প্রথমে আপনাকে বলি, আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে, আমাদের এই গত বছর, আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। গত বছর 3950 টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকৃত রফতানি হয়েছিল 802 টন। এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে 3000 টন। অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন। কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন, তাহলে 3950 টনের সাথে 3000 টনের তুলনা করতে হবে। আর 500 টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, এটা দ্বিতীয় ফেজে 500 টন রপ্তানি করার কথা বলা হয়েছিল, কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, আপনারা প্রথম আলোর রিপোর্ট, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এখন আপনার, যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন। 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে, এরকম। তো আমার কনটেক্সটটা ছিল, আপনি যদি ভালো মতো মেসেজটা দেখেন, আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন, সেটা নিয়ে মানুষের অত মাথা ব্যথা থাকতো না।
আপনি এমন একটা দেশ, তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গি ছিল, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে, সেটা তাদের সাফল্য। মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো, তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায়, আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো, অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে, আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে, আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না। দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করতো, আমাদের মন বিষিয়ে থাকতো সব সময়। তো আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না। তখন আমাদের মনে প্রশ্ন আসতো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, আপনি যা ইচ্ছা দিবেন? কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে। তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন, যেই দেশ আমার বর্ডারে এটা মানে, প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না, ইত্যাদি। সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্লারিফাই করি, এখন তো আর সেই সরকারটা নাই। এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না, কঠোরভাবে প্রতিবাদ করে? তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে, আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে, অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন, উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন, আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি। এবং এখনকার কন্টেক্সটে আপনি যদি বলেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই 500 টন ইলিশ রপ্তানি প্রক্রিয়া তো আমি যদি ছিলাম না, এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে। তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে, আপনি কি যুক্তিগুলা শুনতে চান? এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি, আমি নিজে ইনভেস্টিগেট করে। আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো। আমি মাঝখানে একটু কথা বলে নিই, এবং অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে। প্রফেসর আসিফ নজরুল, এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল। সারাক্ষণই তারা মানে, যাই হোক, ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায়, ভারতের কথা উঠতো এবং বসতো, এরকম একটা পরিস্থিতিও তারা সৃষ্টি করেছিল। কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন, ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত, আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? নো, নো, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না, আমি মানে রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে, আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল, তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে, এগুলি কিন্তু আমার যুক্তি না, আমি যেসব কথা শুনেছি। আরেকটা কথা বলা হয়েছে, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে 0.29%। এগুলি অন্য পক্ষের কথা। এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কেন্দ্র, আমার বর্ডার কিলিং। সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল। আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। ছোট জিনিস ওই, আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য। আমার